প্রচারের ঢঙ্কানিনা যেভাবে করা হয়েছিল আসলে অ্যাডমিনিস্ট্রেশন সেভাবে কিন্তু কাজ করতে পারেনি। মানসিকভাবে অবসাদে আছেন ওনার। একদিকে ভাইপো, একদিকে দলের বিভিন্নভাবে মানে বাইফার্কেটেড হয়ে গেছে। কে ভাইপোর সাথে থাকবে, কে পিসির সাথে থাকবে, কে ববির সাথে থাকবে। মমতা ব্যানার্জি তো আসলে আরএসএসের দেবী দুর্গা। তো আরএসএসের দেবী দুর্গা বলেই আসলে উনি বলছেন যে ওনার দলে মানে ভারতীয় জনতা পার্টিতে যারা যারা আছে দেবী দুর্গাকে অনুসরণ বা অনুকরণ করা উচিত ছিল। মানুষ মারা গেল, এটা কিন্তু যোগী আদিত্যনাথের আমার মনে হয় যদি নৈতিকতা বা বিবেকবোধ কিছু থাকে তাহলে ওনার পদত্যাগ করা উচিত, যেটা অখিলেশ যাদব বলেছে এবং আমরা একই মত পোষণ করছি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বুঝতে পারছি না উনি কী করবেন, ওনার দিশাহারা অবস্থা হয়ে গেছে। ইতিমধ্যে দাদা আমরা জানি যে মহাকুম্ভের কি পরিস্থিতি, যেখানে এখনও পর্যন্ত 30 জনা সরকারিভাবে মৃত ঘোষণা করা হয়েছে। কতজন এখনও পর্যন্ত আহত নিহত হয়েছে প্রকৃতপক্ষে তার এখনও কোনো হদিশ নেই। অন্যদিকে যে কথা বারবার বলা হচ্ছে যে ভিআইপি কালচারের জন্য এই ঘটনা ঘটেছে মহাকুম্ভে। তার পাশাপাশি এই রাজ্যের শাসক দলরা যেটা বলছেন যে গঙ্গাসাগরকে মডেল করলে হয়তো এই ধরনের ঘটনা ঘটতো না। আপনার সর্বোপরি এই ঘটনা নিয়ে কী বক্তব্য? দেখুন, মহাকুম্ভে যেভাবে প্রচার করা হয়েছিল সেই প্রচারের আলোয় যখন শিহরিত হলাম আমরা দেখলাম যে মহাকুম্ভ একটা বিরাট কিছু করছে যোগী আদিত্যনাথ, কিন্তু প্রচারের ঢঙ্কানিনা যেভাবে করা হয়েছিল আসলে অ্যাডমিনিস্ট্রেশন সেভাবে কিন্তু কাজ করতে পারেনি। আজকে 30 জন বা 40 জনের প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যোগী আদিত্যনাথ যেভাবে বাজনা বাজিয়েছিল তাতে বলেছিল যে এখানে সেফটি সিকিউরিটি যে ব্যাপারটা সেটা সব থেকে বেশি আছে এবং উনি জানতেন, ওনার কাছে সিকিউরিটি কন্ট্রোলের রিপোর্ট ছিল এবং বিভিন্ন আইবি সেক্টরের রিপোর্ট ছিল, সেখানে বহু মানুষের জনসমাগম হবে সেটাও ওনার কাছে অজানা ছিল না। তারপরেও যে এতগুলো মানুষ মারা গেল, এটা কিন্তু যোগী আদিত্যনাথের আমার মনে হয় যদি নৈতিকতা বা বিবেকবোধ কিছু থাকে তাহলে ওনার পদত্যাগ করা উচিত, যেটা অখিলেশ যাদব বলেছে এবং আমরা একই মত পোষণ করছি এবং আমরা মনে করি যে যোগী আদিত্যনাথের প্রশাসনিক ব্যর্থতার কারণেই আজকে এত মানুষ মারা গেছে ওখানে। পরিষেবায় কি কোনো খুঁত ছিল? কারণ আমরা এখন একদিকে যেমন পদপৃষ্ঠের ঘটনা তো দেখছি, তার পাশাপাশি দেখছি যে ট্রেন অর্থাৎ 3000 স্পেশাল ট্রেন বা 10,000 রেগুলার ট্রেন, তার সত্ত্বেও আমরা দেখছি কোনো শাহী স্নানের আগের দিন ট্রেন বন্ধ থাকছে, তার পরবর্তী দুদিন বন্ধ থাকছে, ট্রেনে জায়গা দিতে পারছে না, টিকিট থাকা সত্ত্বেও যাত্রীরা উঠতে পারছে না। তাহলে কোথাও কি এই সংখ্যা বাড়ানোর দরকার ছিল না? দেখুন, ডবল ইঞ্জিন সরকার চলছে উত্তরপ্রদেশে ডবল ইঞ্জিন সরকার এবং রেলমন্ত্রী হচ্ছে বিজেপির, এবং উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনিও কিন্তু বিজেপিরই। অতএব যদি এখানে কোনো কিছু মিসহ্যাপ ঘটে থাকে বা যদি ট্রেনের কথা গাফিলতি হয়ে থাকে তার জন্য কিন্তু সরকার দায়ী। অতএব রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে যে কোঅর্ডিনেশন করার কথা ছিল সেই কোঅর্ডিনেশন হয়নি। যে কোঅর্ডিনেশন হয়নি বলে আজকে 30 জন 35 জন 40 জন লোক মারা যাচ্ছে, তার কারণ যোগী আদিত্যনাথ এবং তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রক এবং রেল মন্ত্রককে নিতে হবে। এই দায়িত্ব সাধারণ মানুষের না, এটা পুলিশ প্রশাসনের দাম এবং প্রশাসনিক যে বিরাট বড় গাফিলতি হয়েছে তার জন্য আজকে এত মানুষ মারা গেছে। আপনি চিন্তা করে দেখুন, আজকে যদি এটা কোনো কংগ্রেস রাজত্বে বা কংগ্রেস সরকারের আমলে যদি এটা ঘটতো তাহলে নরেন্দ্র মোদী দেখে দিতেন যে এটা কংগ্রেস সরকারের ব্যর্থতা। আমরা মনে করি প্রশাসনিক স্তরে যদি সেই মতো নিপুণভাবে যদি এর পর্যবেক্ষণ এবং নিপুণভাবে এর আইবি রিপোর্ট থেকে শুরু করে কত মানুষ আসছে সেটা যদি ঠিক করে রক্ষণাবেক্ষণ করা হতো এবং সেফটি সিকিউরিটি রিজনটাকে যদি বড় করা হতো তাহলে এত মানুষের মৃত্যু হতো না। আপনার কি মনে হয় যে গঙ্গাসাগর মডেলকে অনুকরণ করার দরকার ছিল যোগী আদিত্যনাথের? কারণ আমরা জানি মহাকুম্ভ 140 বছর পর হয়, বাট কুম্ভের মেলা যে 6 বছর 12 বছর অন্তর হয়, সেক্ষেত্রে গঙ্গাসাগর মেলা তো প্রতি বছর বাংলায় হচ্ছে, সেখানে তো এই ধরনের কোনো ক্যাজুয়ালিটি আমরা দেখি না। না, দেখুন, এটা খুব স্বাভাবিক অঙ্ক। মমতা ব্যানার্জি তো আসলে আরএসএসের দেবী দুর্গা। তো আরএসএসের দেবী দুর্গা বলেই আসলে উনি বলছেন যে ওনার দলে মানে ভারতীয় জনতা পার্টিতে যারা যারা আছে দেবী দুর্গাকে অনুসরণ বা অনুকরণ করা উচিত ছিল। আসলে কাউকে অনুকরণ বা অনুসরণ করে এত বড় একটা মেলা বা এত বড় একটা কিছু উদ্বোধন করা যায় না বা তার সেফটি সিকিউরিটি কমানো যায় না। আসলে মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেলাতে যেভাবে উনি পারদর্শী হয়েছেন, কেন পশ্চিমবঙ্গের বুকে আপনি জানেন যে মেলা খেলাতেই পশ্চিমবঙ্গটা চলে গেছে, অতএব মেলাতে ওনার কিছু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার কারণেই হয়তো বলছে। আসলে তৃণমূল কংগ্রেস বা বিজেপি মানুষের কথা ভাবে না, সমাজের কথা ভাবে না, ওনারা শুধু চিপ রাজনীতি বা সস্তা রাজনীতির কথা ভাবেন। যেখানে ধর্মের সঙ্গে রাজনীতি মিলছে সেখানেই কিন্তু ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল জিতছে, বাকি জায়গায় কিন্তু তৃণমূল আর বিজেপি হারছে।
দাদা একটু অন্য প্রসঙ্গে যাব। ইন্ডিয়া তুমি কার, ওর না আমার, প্রশ্ন উঠছে বাংলার নির্বাচন ও আমার বইয়ের মাধ্যমে। বইটি লিখেছেন মুখ্যমন্ত্রী এবং শীর্ষক বইয়ে কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক তোপ রেখেছেন মুখ্যমন্ত্রী। সেখানে বলা হচ্ছেন যে বিধানসভা হোক কিংবা লোকসভা, সর্বক্ষেত্রে ইন্ডি জোটের ব্যাক ফুটে যাওয়ার অন্যতম কারণ হিসেবে কংগ্রেসকে দাগিয়েছেন তিনি। দেখুন, ওনাকে করতেই হবে, ওনার কম্পালশন আছে নরেন্দ্র মোদীর কাছে। একের পর এক নেতা মন্ত্রীরা যখন গ্রেপ্তার হচ্ছে, উনি দেখবেন রাজীব কুমার থেকে শুরু করে পার্থ চ্যাটার্জি, বালুদা থেকে শুরু করে তৃণমূলের যে সমস্ত নেতা মন্ত্রীরা গ্রেপ্তার হচ্ছে, সেখানে ইডির সাথে কথা বলার জন্য উনি বারবার দিল্লি ছুটে যাচ্ছেন। কিন্তু আপনি কোথাও দেখেননি যে যেখানে বিভিন্ন প্রকল্পে যখন কেন্দ্রীয় সরকার বঞ্চনা স্বীকার করছে পশ্চিমবঙ্গের মানুষকে, সেই অর্থে উনি কোনো কথা বলতে যাননি। আর সেখানে যদি যান, আপনি দেখবেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো তার আইএস অফিসিয়ালস বা কোনো মন্ত্রীকে নিয়ে যান না। একমাত্র নরেন্দ্র মোদী আর অমিত শাহর সঙ্গে একা মিটিং করে, এবং এই মিটিংয়ের আসলে কি কথা হয় সেটা কিন্তু আমরা জানি না। আসলে কংগ্রেসকে না দাগলে, কংগ্রেস থেকে 1984 সালে ইন্দিরা গান্ধী চিতার আগুন নিবতে না নিবতেই যিনি পার্লামেন্টে গিয়েছিলেন এই কংগ্রেসের সিম্বল নিয়ে, তার নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে বিজেপির কাছে যদি দাসখত লেখা থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে ওনাকে আজকে কংগ্রেসকে দাগাতেই হবে এবং কংগ্রেসের বিরুদ্ধে ঘৃণা তৈরি করতে হবে। নাহলে মানুষ আস্তে আস্তে যে তৃণমূলের সঙ্গে আছে, আসলে ওরা বিজেপির সঙ্গে আছে। আসলে দুটো দলই একটার অফিস হচ্ছে মুরলীধর স্ট্রিট বা মুরগিধর স্ট্রিট, আর একটা হচ্ছে 30 বি হরিশ স্ট্রিট। আসলে আরএসএসের দুর্গা বুঝে গেছেন যে কংগ্রেসের সাথে থাকতে গেলে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ বোস, ক্ষুদিরাম বোসকে পাথেয় করতে হবে, নাহলে ওনার পাথেয় হচ্ছে নাথুরাম গডসে, আপনার নরেন্দ্র মোদী আর অমিত শাহ। আচ্ছা দাদা, কংগ্রেসের আসন কি শরিক দলের জন্য পেয়েছে? কারণ ইতিমধ্যে সেই কথাই কিন্তু তিনি বলছেন যে কংগ্রেসের আসন পেয়েছে তাও শরিক দলের উপর নির্ভর করে। কংগ্রেসের ব্যর্থতায় মুখ থুবড়ে পড়েছে ইন্ডিয়া জোট। বারংবার কংগ্রেসকে এইভাবে তোপ করা হচ্ছে, কারণ আমরা জানি যে ইন্ডিয়া জোটের শীর্ষে তো কংগ্রেস রয়েছে। কোথাও কি নিজেকে শীর্ষে তোলার জন্যই প্রচেষ্টা? না, মমতা ব্যানার্জি সবসময় প্রচারের আলোয় থাকতে ভালোবাসেন। আচ্ছা, কংগ্রেসের সঙ্গে উনি বলছেন যে কংগ্রেসের জন্য আজকে পিছিয়ে যাচ্ছে, কংগ্রেস পিছিয়ে যাচ্ছে বলে। আপনি আমায় বলুন, ভারতবর্ষের এতগুলো 1952 থেকে আজ অব্দি নির্বাচন হয়েছে, আপনি দেখেছেন তৃণমূল কংগ্রেস 2006, 2004 বিজেপির হাত ধরেছিল। কখনো রেলমন্ত্রী হয়েছেন, কখনো কয়লা মন্ত্রী হয়েছেন, কখনো বলেছে বিজেপি অচ্যুত নয়, কখনো বলেছেন বিজেপি ইজ আওয়ার ন্যাচারাল র্যালি। কিন্তু কংগ্রেসকে আপনি যারা দেখান যে 1952 থেকে আজ অবধি ভারতীয় জনতা পার্টির সাথে জোট করে লড়াই করতে, কোথাও আপনি পাবেন না। আসলে এটা নীতি আদর্শ মূল্যবোধের প্রশ্ন। বিজেপি যে নীতি আদর্শ মূল্যবোধের কথা বলে, বিজেপি যে রক্তের কথা বলে, বিজেপি যে ধর্মের হানাহানির কথা বলে, বিজেপি যে সাম্প্রদায়িক কথা বলে, আজকে আমরা মনে করি এর বিরুদ্ধে ভারতবর্ষে যদি কোনো রাজনৈতিক দল তার বিরুদ্ধে যদি স্লোগান হোক, আন্দোলন হোক, লড়াই হোক, পার্লামেন্ট থেকে শুরু করে রাজপথ অবধি, সেটার নাম ভারতের জাতীয় কংগ্রেস। এবং ইন্দিরা গান্ধীর রক্ত, রাজীব গান্ধীর রক্ত যেভাবে ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি করেছে, সেটা কিন্তু মমতা ব্যানার্জি ঈর্ষার কারণ হচ্ছে। আর মমতা ব্যানার্জি জানেন, ভারতবর্ষের বুকে কংগ্রেসেরকে ব্যতি রেখে যদি আকাশের সূর্যকে আপনি ঢেকে দেন, তাহলে আকাশের মাধুর্য থাকে না। তিনি ভারতবর্ষের রাজনীতিতে যদি কংগ্রেসকে আপনি মলিন করে দেন, তাহলে আপনার সেই রাজনীতির মাধুর্য থাকবে না। আপনি যেহেতু জোটের কথা বললেন, তিনি কিন্তু তার বইতে ইতিমধ্যে রাম ব্যাম শ্যামের জোট হিসেবে কংগ্রেসকে কটাক্ষ করেছে। দেখুন, উনি মানসিকভাবে অবসাদে আছেন। ওনার একদিকে ভাইপো, একদিকে দলের বিভিন্নভাবে মানে বাইফার্কেটেড হয়ে গেছে। কে ভাইপোর সাথে থাকবে, কে পিসির সাথে থাকবে, কে ববির সাথে থাকবে, কে পার্থদার সাথে থাকবে। এইভাবে উনি আসলে ইস্যুটাকে ঘুরিয়ে দিতে চাইছেন। আপনি ওনাকে প্রশ্ন করা উচিত কংগ্রেস কী করবে না করে। উনি কংগ্রেসের জোট ছেড়ে, ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে যান। ওনার যদি ক্ষমতা রাখে, উনি ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসে বিজেপির সাথে থাকুক। আমরা চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি এসব কথা বলে আসলে ফোকাসের আলোয় আসতে চাইছে। আসলে কংগ্রেসকে এইভাবে দুর্বল করা যায় না। ভারতের সাম্রাজ্যবাদী শাসন কায়েম করে ছিল ব্রিটিশ। এই ব্রিটিশের বিরুদ্ধে যারা লড়াই করেছিল, সেই দলটার নাম কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস। এবং আপনি যদি ইন্ডিয়া গেটের সামনে তাকিয়ে দেখেন, সেখানে দেখবেন যে সমস্ত শহীদের নাম দেওয়া আছে, সেই সমস্ত শহীদের মধ্যে অধিকাংশ কিন্তু জাতীয় কংগ্রেসের পতাকা নিয়ে লড়াই করেছিল, সেটা ভগৎ সিং হোক আর ক্ষুদিরাম বোস। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বুঝতে পারছে না উনি কী করবেন। উনার দিশাহারা অবস্থা হয়ে গেছে। এদিকে বিজেপির সাথে একবার অ্যাডজাস্ট করতে চাইছেন, আবার কংগ্রেসের সাথেও অ্যাডজাস্ট করতে চাইছেন। আমরা তৃণমূল কংগ্রেসকে পরিষ্কার তর্কহীন ভাষায় বলে যেতে চাই, যদি তৃণমূল কংগ্রেস মনে করে কংগ্রেসের হাত ছেড়ে একা লড়াই করে পশ্চিমবঙ্গের মাটিতে দেখাক, আমরা বুঝে নেব তৃণমূল কংগ্রেসে কত ক্ষমতা আছে। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করব। সরস্বতী পুজো আছে সামনেই,
সেখানেই দুটি ঘটনা সামনে আসছে। একটা আমরা জানি যে ইতিমধ্যে হরিণঘাটাতে স্কুলে সরস্বতী পুজো দিতে বাধা, অন্যদিকে যেটা খবর ইতিমধ্যে আসছে যে মুখ্যমন্ত্রীর নিজ কলেজেই অর্থাৎ যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোয় বাধা, এবং সেই বাধা দিয়েছেন তৃণমূল ছাত্রনেতা সাব্বির আলী। এবং এই অভিযোগ শুধুমাত্র ছাত্রদের না, সেখানকার অধ্যক্ষ পঙ্কজ রায় তিনিও একই অভিযোগ করেছেন এবং বলছেন বাধা শুধু দেয়নি, ধর্ষণ ও প্রাণে মারার হুমকি দিয়েছেন বলে অভিযোগ। যেখানে মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, সেখানে তার রাজ্যে এই ধরনের ঘটনা। না, সাব্বির আলী কিছুদিন পরেই দেখবেন বড় পদে যাবে, কেন মুখ্যমন্ত্রী এইগুলো চান। এটা কিন্তু ধর্মর ব্যাপার না, আসলে ধর্ম যার যার সে তো নিশ্চয়ই। এবং তার সাথে আপনি দেখবেন যে কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্নভাবে বিষোদ্গার করেছিলেন। বিষোদ্গার করার পর আমরা কি ভেবেছিলাম, উনি বলেছিলেন সারদার টাকা মুখ্যমন্ত্রীর ঘরে আছে, উনি কখনো বলেছেন মুখ্যমন্ত্রী সবথেকে বড় সারদার বেনিফিশিয়ারি। আমরা ভেবেছিলাম সেই সিট কুণাল ঘোষকে করবে, পানিশমেন্ট দেবে, বা কমসে কম তৃণমূল কংগ্রেস তাকে সাসপেন্ড করবে বা শোকজ করবে, তুমি এই মিথ্যে কথা বলেছে কেন। আমরা কি দেখলাম, সেই কুণাল ঘোষ পদোন্নতি হলো, উনি সাধারণ সম্পাদক হলেন, উনি তার সাথে মুখপাত্র হলেন। আমার মনে হয় সাব্বির আলী এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, এর পেছনে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছত্রছায়া আছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আদেশেই সাব্বির আলী এই কথা বলছে এবং সাব্বির আলী এই ধরনের কর্মকাণ্ড করছে। নাহলে যদি তৃণমূল কংগ্রেসের ক্ষমতা হয়, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি 24 ঘন্টার মধ্যে সাব্বির আলীকে সাসপেন্ড করে ওরা প্রমাণ করুক এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত নেই। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।